আমরা একটু জানতেই চাই যে জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা ছিল আমরা কি আসলে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে বা প্রত্যাশা স্বপ্ন পূরণ করতে কি আসলে পেরেছি আপনার দৃষ্টিতে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে দুজন এসছেন, তাদের দুজনকেই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি যেটা বলতে চাই সেটা হলো যে মানুষের প্রত্যাশা তো অনেক থাকে এবং আমরা সবসময় দেখি যে প্রত্যাশার জায়গাটা পরিপূর্ণ করা আমাদের জন্য কঠিন। কারণ বাংলাদেশ মানে রাষ্ট্র হিসাবে খুবই ছোট, কিন্তু জনসংখ্যার দিক থেকে আমরা বিশাল। আর তারপরে আমরা জানি যে দীর্ঘ 17 বছর বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এবং বাংলাদেশ নামক বাংলাদেশের গণতন্ত্র যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং তার সেইটাকে সামনে রেখেই যে আমরা জুলাইয়ের যে অভ্যুত্থানটি হলো, এর তো দীর্ঘ একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মূল যেটা ছিল যে ধরেন বিগত 17 বছরে আমাদের জাতীয়তাবাদী দল, এদেশের বৃহৎ দল, আমরা যেই জায়গায় আন্দোলন সংগ্রাম করেছি যেটার কারণে, সেটা তো আমাদের লক্ষ্য ছিল একটাই, যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক এবং বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ এবং জনগণের যে ভোটের অধিকার সেটা জনগণ ফিরে পাক। এটা হলো আমাদের মূল দিক ছিল। সেটাকে সামনে রেখেই কিন্তু আমাদের এত স্যাক্রিফাইস, এত ত্যাগ, এত তো সেই জায়গায় তো আমি মনে করি যে ওই জায়গাটা। আর জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে 36 দিনের যেটা ছিল, সেটা তো আমাদের যে ছাত্রনেতারা প্রথম যেটা দিয়ে স্টার্ট করেছিল, সেটা তো আমরা জানি যে কোটা না মেধা, এই ধরনের একটা স্লোগান। এবং আপনি জানেন যে এখানে যে যেটা করা হয়েছিল যে চাকরির ক্ষেত্রে যে কোটার ভিত্তিতে যেইভাবে বৈষম্য সৃষ্টি করা হয়েছিল, সেই জায়গাতেই তো প্রথম এই যে অভ্যুত্থানে 36 দিনে যেটা যে ছাত্ররা যে প্রথম যে তারা যে আন্দোলনটা শুরু করলো, সেখানে তো তাদের মূল স্লোগানটা ছিল যে এই জায়গা থেকে মানে এই বৈষম্য বিরোধী যে আন্দোলন। তো এইগুলো যদি আমরা চিহ্নিত করি তাহলে আমরা মনে করি যে দলগুলো যদি বলে দীর্ঘ বছর যে আন্দোলন সংগ্রাম করেছে এবং জুলাই অভ্যুত্থানও, এই জুলাই অভ্যুত্থানে মূল নেতৃত্বে ছাত্ররা আমরা জানি যে তারা ছিল, কিন্তু আপামর জনসাধারণ আজকে আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী এই যে জুলাইয়ে 36 জুলাই সহ 17 বছরে যারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মানে হত্যার শিকার হয়েছে, তাদের সবাইকে নিয়ে তিনি কিন্তু আজকে একটা সমাবেশ করেছেন এবং সেখানে তিনি যে বক্তব্যটি দিয়েছেন যে জুলাই সবার, এই জুলাইয়ের যে আন্দোলনটি, এটার ঠিক আপনার এই কথাটি আমরা সেই আসতে চাই যে জুলাই ওই জায়গাটা আমি যদি বলি তাহলে আমি বলবো যে আমাদের মূল যে আকাঙ্ক্ষা ছিল যে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনা, সেটা এসছি, সেই জায়গাতে আমরা এসছি। আর আমাদের ছাত্র ভাইদের যে মূল স্টার্টিং যেটা ছিল যে তারা একটা বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চায়, বৈষম্যহীন তাদের যে চাকরির যে প্রত্যাশা সেই জায়গায় যেতে চায়। তো ওই স্টার্টিংগুলো আছে, তার এর মধ্যে থেকে আমাদের পরবর্তীতে এই 36 জুলাই আমাদের সামনে আরও অনেকগুলা কিন্তু বিষয় তারা সামনে নিয়ে এসছে, কিংবা আমাদেরও এই দীর্ঘ বছর আন্দোলনে আমরা অনেকগুলা বিষয় অ্যাড্রেস করেছি, যেটার মধ্যে আমি বললাম যে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন যে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা আসবো এই বিস্তারিত আলোচনায় আসবো। প্রথম স্টার্ট যেটা হয়েছে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার। সার্জিস আলম, জুলাই কি সবার হতে পেরেছে? প্রথমটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে আমাদের যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় আমরা জুলাই নিয়ে আসব, জুলাইকে ব্যবহার করব। আবার যখন জুলাইয়ের আকাঙ্ক্ষার পাশাপাশি আমাদের ব্যক্তি, গোষ্ঠী, দলীয় স্বার্থটা দাঁড়িয়ে যায়, তখন আমরা সেটাকে বেশি প্রাধান্য দিব। তখন আসলে জুলাইটা মানে ওই ক্ষেত্র বিশেষে এমন দাঁড়ায় যে সবার না, কিন্তু অ্যাকচুয়ালি ওই 1 জুলাই থেকে 15 জুলাই বা 17 জুলাইয়ের প্রথম অধ্যায় বলেন, 18 জুলাই থেকে আবার 3 আগস্টের পূর্ব পর্যন্ত আরেকটা অধ্যায় বলেন, কিংবা ওই আগস্টের 3, 4, 5 তারিখের সময়টা বলেন, কিংবা ওই 5 তারিখে যে মানুষগুলো নেমে এসেছিল, তারা কিন্তু এই বিভাজনটাকে সামনে রেখে জুলাই নামে নাই, বরং তারা যে আকাঙ্ক্ষাটা ধারণ করে নেমেছিল এটা সবাইকে, সবার ভালোর উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি যে জুলাইটা হয়েছিল এটা সবারই ছিল এবং সেরকম করে যদি আমরা পেতাম তাহলে আমরা সবাই উপকৃত হতাম। কিন্তু এটা আমাদের আসলে, এটা আমাদের দুর্ভাগ্য যে ওই দিনের পর আমাদের সবার যেমন হওয়া দরকার ছিল
আমাদের সবার বলতে আমরা যারা এই জুলাইয়ের পক্ষে ছিলাম, এখন অনেক দল, অনেক মত, অনেক ধর্ম বর্ণ, আমরা যদি সেটাকে ধারণ করতে পারতাম তাহলে আসলেই সবার হতো। বরং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই প্রশ্নটা আসছে যে জুলাই আসলে আমাদের সবার হতে পেরেছে কিনা। কারণটা হচ্ছে, এই প্রশ্নটা আসছে কারণটা হচ্ছে যে আমরা যখন দল আলাদা হয়ে গেলাম, কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ এনসিপি, কেউ অন্য রাজনৈতিক দল, তখন আমরা দলীয় স্বার্থটাকে সবাই এতটা প্রাধান্য দেওয়া শুরু করলাম যে জুলাইটাতেও আমরা মানে বিভক্তি শুরু করলাম, এবং জুলাইয়ের আমরা যেভাবে এটাকে ব্যবহার করা যায়। এখন দিন শেষে সবচেয়ে দুঃখজনক কথা কি, আমরা তো 53 বছর ধরে এমন একটা সিস্টেমের মধ্যে এসেছি, আমাদের মনস্তত্ত্ব, আমাদের চিন্তা, আমাদের অভ্যাস, আমাদের সংস্কৃতি সবকিছু হচ্ছে ব্যক্তি স্বার্থ, নিজেরটা আমরা বুঝে নিতে চাই। একদম সর্বোচ্চ ধনিক শ্রেণী বলি, ওই আপনি ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন, আমলাতন্ত্রে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, এটা যেমন ঠিক তেমনি সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার যারা মানুষ, ওই ধরেন ঢাকা মেডিকেল কলেজে আপনি যান, সেখানেও যারা 10 টাকার টিকিট কেটে লাইন ধরে, সবার মাথায় ঘুরতে থাকে কিভাবে আগে গিয়ে ডাক্তারটা দেখানো যায়। কিংবা ওই বাজারে যান আপনি, যেই মানুষটা কাঁচা বাজারে সবজি বিক্রি করে, কোনো একটা জায়গায় দাম বাড়লে কিভাবে কমিউনিকেট করে দামটা বাড়ায় বেশি লাভ করা যায়, এটা মাথায় ঘুরতে থাকে। সো আমাদের এই মনস্তত্ত্ব চিন্তার একটা সামগ্রিক প্রভাব হচ্ছে যে আমাদেরকে সৃষ্টিকর্তাই মাঝে মাঝে সুযোগ দেন, কিন্তু আমরা এটা কাজে লাগাই না। আমরা তখন আবার ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ নিয়ে ব্যস্ত হই, নিজেদের অতীত যে সাফারিংস ওইটা আমরা সবাই মিলে ভুলে যাই আর কি। তো কিন্তু আমি একটা জিনিস মনে করি আর কি, যে দিন শেষে এটাই সত্যি যে আমরা যদি এই ব্যক্তিকেন্দ্রিক, গোষ্ঠীকেন্দ্রিক, পার্টিকেন্দ্রিক স্বার্থটাকে আগে দেখি, মানে মুখ দিয়ে যাই বলি না কেন, ভিতরে ভিতরে ওইটাকে আগে দেখি, ক্ষতিগ্রস্ত আমরা সবাই হব। ধরেন আওয়ামী লীগ তাদের জায়গা থেকে, শেখ হাসিনা তার একটা ধরেন ফ্যাসিস্ট একটা এম্পায়ার, সাম্রাজ্য তৈরি করেছে। এটার প্রথমে তারা ভাবতেছিল 2014 সালের পরে যে অল্প কিছু ধরেন 200, 500, 10,000, 20,000 মানুষ সুবিধাভোগী হচ্ছে প্রচুর, শত কোটি, হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। আর আওয়ামী লীগেরই আবার ভোটার সমর্থক কিছু কিছু ছিল যারা বিরক্ত হয়ে যাচ্ছিল এটার উপরে। কিন্তু যখন আওয়ামী লীগ কলাপস করেছে, ওই 1,000 কোটি টাকার যে মালিকটা, সে কি এখান থেকে বাঁচতে পেরেছে? বাঁচতে পারে নাই। কিন্তু সালমান এফ রহমানের মতো যে একটা ব্যাংক থেকে 40,000 কোটি টাকা লুটপাট করেছে, সে কি বাঁচতে পেরেছে? পারে নাই। তো দিন শেষে আমরা এখন যারা আছি, আমরা তো জুলাইয়ের পক্ষে একসাথে রাজপথে ছিলাম। যদি আমরা দিন শেষে যেই বিষয়গুলো বলছি, ধরেন আজকে জনাব সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন, যারা অপরাধী, যারা গণহত্যাকারী, তাদের বিচার হবে, তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না, কথা বলেছেন, আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি। এখন এগুলো বাস্তবায়ন করতে হবে। একইভাবে ধরেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেই ধরনের কথা বলছেন, দুর্নীতি রাখবে না, স্বজনপ্রীতি রাখবে না, ক্ষমতার অপব্যবহার কাউকে করতে দিবে না, দলীয় হলেও ব্যবস্থা নিবে, কথাগুলো শুনতে ভালো লাগছে, আমরাও এগুলো সমর্থন করি, কিন্তু এগুলো কাজে বাস্তবায়ন লাগবে। যদি এটা হয় তাহলে ওই জুলাইও সবার হবে, জুলাইকে সবাই আকাঙ্ক্ষা হিসেবে ধারণও করবে, দিন শেষে আমরা সবাই মিলে ভালোও থাকবো। মানে আপনার কথা অনেকটা এরকম যে আসলে দিন শেষে আমরা ঠিকই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা নিয়ে মাঠে ছিল সবাই, কিন্তু যখন ক্ষমতার পালাবদল হলো তখন নিজ নিজ জায়গায় ক্ষমতাকেই আসলে তারা আগে নিয়ে আসলো, সাধারণ মানুষের কথা আসলে সেখানে পিছিয়ে গেল। আবুল কালাম আজাদ মজুমদার, আশা করি আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, দেখতে পাবো আমরা কিছুক্ষণের মধ্যেই তাকে, শুনতেও পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একেবারে শেষ সময়ে বিরতি নিতেই হবে। ছোট করে যদি আপনার কাছ থেকে জুলাইয়ের সম্পর্কে একটু জানতেই চাই, যে আপনি জুলাইকে 2 বছর পর আপনার অনুভূতির কথাটা যদি বলেন। ধন্যবাদ আপনাকে। জুলাইয়ের সম্পর্কে ইতিমধ্যে দুজন বক্তা কথা বলেছেন। একটা জিনিস হচ্ছে যে জুলাইয়ের যে মূল স্পিরিট, সেটা হচ্ছে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটা তো আপনার এখনো সবার আছে, মানুষ পরিবর্তনটা দেখতে চায়। এখন পরিবর্তনটা কিভাবে হবে সেটা নিয়ে হয়তো মতভিন্নতা আছে, এক একজন এক একভাবে পরিবর্তনটা চায়, এক এক রাজনৈতিক দল এক একভাবে চায়। এবং একটা গণতান্ত্রিক পরিবেশে এটা খুবই স্বাভাবিক জিনিস যে আপনার সবাই তার মতো করে পরিবর্তনটা বা তার কর্মসূচি বাস্তবায়ন করবে। সেখানে যারা তার রাজনৈতিক পরিপক্ষ আছে তারা তাদের ভিন্ন মত প্রকাশের সুযোগটা পাবে। আমাদের জুলাইয়ের আগে কিন্তু সেটা ছিল না। জুলাইয়ের আগে সেই সময়কার শাসক গোষ্ঠী তাদের সিদ্ধান্ত সাধারণ মানুষের উপর চাপিয়ে দিত। আমরা মনে করি যে দেশে একটা গণতান্ত্রিক পরিবর্তন হয়েছে, একটা নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে।
তারা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এটাকে ধারণ করে তারা পরিবর্তনের যে অঙ্গীকারগুলো করেছে সেই অঙ্গীকারগুলো তারা বাস্তবায়ন করবে। বাস্তবায়ন করতে গিয়ে যদি তাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে আমাদের যারা এই মুহূর্তে বিরোধী দল হিসেবে আমাদের মহান জাতীয় সংসদে রয়েছে, তারা সরকারের সেই ভুল ত্রুটিগুলো নিয়ে আলোচনা করবে, তাদের সাথে কথা বলবে এবং সেই স্পেসটা তাদেরকে দিতে হবে। যদি তাদেরকে সেই স্পেসটা না দেওয়া হয়, তো যদি কোনো কিছু নতুন করে বা সরকারি দল এককভাবে কোনো কিছু চাপিয়ে দেয়, তাহলে হয়তো আমরা মনে করি যে জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে একটু বিচ্যুতি ঘটবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই স্পেসটা থাকে অ্যাভেলেবেল, আমাদের যারা বিরোধী দল আছে বা সাধারণ মানুষেরও মতামত বিভিন্ন ক্ষেত্রে নেওয়া হয়, বিভিন্ন মেকানিজম আছে, সেই মেকানিজমের মাধ্যমে যদি কোনো পরিবর্তনের ক্ষেত্রে, বিশেষ করে সাংবিধানিক যে সংস্কার বা রাজনৈতিক যে পরিবর্তনগুলোর ক্ষেত্রে যদি সাধারণ মানুষের মতামত নেওয়া হয় এবং মতামতকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে জুলাইয়ের যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের পথে বাংলাদেশ এখনো অন ট্র্যাকেই আছে।